শহরে গাড়ির তুলনায় সিএনজি পাম্পের সংখ্যা অনেকটাই কম। কলকাতায় সিএনজি অ্যাপ ক্যাব বা গাড়ি প্রায় ৩,০০০। কলকাতা এবং নিউ টাউন মিলিয়ে সচল সিএনজি পাম্প যদি ধরা যায় মাত্র ৯টি। ১৫টি পাম্প তৈরি রয়েছে, কিন্তু সেখানে কোনো সরবরাহ নেই। এই ছবি যেখানে কলকাতা শহরের জেলায় জেলায়ও কিন্তু ছবিটাও কার্যত একই রকম বলা যায়। বর্ধমানে সেখানে মাত্র ২৩টি পাম্প সিএনজি পাম্প স্টেশনে, সেখানে খুব স্বাভাবিকভাবে সেখানেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হচ্ছে। কলকাতা থেকে জেলা সিএনজি স্টেশনের অভাব, পাম্পিং স্টেশনের অভাব, এবং যারা আসছেন তাদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু থাকতে হচ্ছে। এই ছবি ধরা পড়ছে শহর থেকে জেলা। আমরা একবার একটু কলকাতার পরিস্থিতি সামগ্রিকভাবে জানবো। অয়ন ঘোষাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, ঠিক কি ছবি উঠে আসছে? তার কারণ যেটা জানতে পারা যাচ্ছে, কলকাতা বা নিউ টাউন বলো, সব মিলিয়ে সচল যদি সিএনজি পাম্প ধরা যায় তার সংখ্যা মাত্র ৯টি, কিন্তু অ্যাপ ক্যাব বলো কিংবা গাড়ি, তার তো সংখ্যা অনেকটা। তুলনামূলক যদি দেখা যায় অনেকই কম পাম্পিং স্টেশনের সংখ্যা। না, যেটা ঘটছে সেটাকে বলা যায় খাজনার থেকে বাজনা বেশি। কাতারে উৎপন্ন হচ্ছে সিএনজি, সেটা আমাদের গুজরাতের পোরবন্দরের আশপাশের একাধিক পোর্ট সেখানে আসছে, সেখান থেকে সেটা সড়ক পথে পরিবাহিত হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সেগুলো স্টোর হচ্ছে, দুর্গাপুর থেকে আরেকটি হাই ডেন্সিটি কন্টেনারের মাধ্যমে সেই সিএনজি এসে পৌঁছচ্ছে কলকাতায়, এবং এইটা আনতে যেরকম সময় লাগছে সেরকম খরচা হয়ে যাচ্ছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যত পরিমাণ সিএনজি কলকাতায় আসছে তাতে কলকাতায় এই মুহূর্তে সিএনজির যা পাম্প অর্থাৎ ২৪টা, তার মধ্যে মাত্র ৯টা পাম্পে সেটা রিফিল করা যাচ্ছে, তাও আবার অল্টারনেট ডেতে। অর্থাৎ সোমবার যেখানে সিএনজি আসছে সেখানে মঙ্গলবার আর আসছে না। এই অবস্থায় পরিবেশ বান্ধব গাড়ি, সিএনজি গাড়ি, তার সংখ্যা একটু একটু করে বাড়ছে। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে সেখানে সিএনজির গাড়ি প্রায় ৬ ঘন্টা একটা পাম্পের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সিএনজি পাচ্ছে না। এই অবস্থায় বিশেষ করে কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ি, যাদের গাড়িকে কেন্দ্র করেই ব্যবসা, রুটি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার বদলে সিএনজির সেখানে যে গাড়িটা, সেখানে অল্টারনেটিভ একটা ফুয়েল থাকে আমরা জানি, সেটা হচ্ছে পেট্রোল। তারা অগত্যা হাল ছেড়ে দিয়ে পেট্রোলেই গাড়ি চালাচ্ছে। অর্থাৎ গাড়িটা খাতায় কলমে সিএনজি, দূষণ ছড়ানোর কথা নয়, কিন্তু গাড়িটা চলতে শুরু করছে পেট্রোলে এবং যথারীতি সেখানে বায়ু দূষণ ঘটছে। এই অচল অবস্থা কবে কাটবে সেটা জানার জন্য আমরা বিজিসিএল অর্থাৎ বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড সেখানকার কর্ণধার, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা আমাদেরকে জানাচ্ছেন সেটা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে একদম সরাসরি এই যে কল্যাণী বা দুর্গাপুর দুটো বাটলিং প্ল্যান্ট রয়েছে, রিফিল প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে কলকাতার প্রত্যেকটি পাম্প পর্যন্ত সিএনজি পৌঁছে না দেওয়া যাবে, ততদিন পর্যন্ত এই অচল অবস্থা কাটবে না। এর মধ্যে দুর্গাপুরের সঙ্গে কলকাতার দূরত্ব আর কল্যাণীর সঙ্গে কলকাতার দূরত্বের ফারাক আছে। কল্যাণীতে যদি দ্বিতীয় রিফিল প্ল্যান্ট তৈরি করা যায়, যেটা ২০২৫ সালের মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে বলে এখনও পর্যন্ত আশা প্রকাশ করা হচ্ছে, তাহলে এই ৯টার বদলে সিএনজি পাম্পের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৪। কিছুটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে, তা সত্ত্বেও গাড়িগুলিকে লাইন দিতে হবে, হয়তো কিছুটা কম সময়ের জন্য। কিন্তু সার্বিকভাবে এই গোটা পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছন্দে ফিরতে সেটা নির্দিষ্ট করে কবে পাইপলাইন পাতা যাবে তার উপর নির্ভর করবে, যে সময়সীমা কিন্তু এখনো পর্যন্ত নির্ধারণ করাই সম্ভবপর হয়নি। নীলাঞ্চল, অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একবার একটু শুনবো যে ক্যাব ইউনিয়ন এবং বাস ইউনিয়নের তরফ থেকে এই বিষয় নিয়ে ঠিক কি বলা হচ্ছে। ক্যাব আপনার সিএনজির মধ্যে চালু হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে যা সিএনজি শহরে অ্যাভেলেবেল আছে তাতে 1000 গাড়ি মানে সিএনজি ভরার মতো ক্যাপাসিটি পার ডে আছে। এই যে 2000 গাড়ি পার ডে ক্যাপাসিটি নেই, তার জন্য গাড়িগুলোকে 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা ভাড়া লস করবে না বলে তারা পেট্রোলে গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তার জন্য সিএনজি যে অ্যাভেলেবেল, যেটা এখন এই যে ট্যাঙ্কারগুলো যেখান থেকে দুর্গাপুর থেকে সিএনজি নিয়ে আসে, সেইটাকে ইমিডিয়েটলি বন্ধ করে কলকাতায় কাছাকাছি কল্যাণীতে বিজিসিএলের যে ট্যাঙ্ক মানে ফিলিং স্টেশন তৈরি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ফিলিংটা চালু হলে এই সমস্যাটা মিটবে। সাফিসিয়েন্ট পরিমাণে সিএনজি কিছুতেই রাজ্য সরকার পারছে না করতে, কারণ ওরা গ্যাসকেটে করে সিএনজি আনছে, পাইপলাইনটা তৈরি করতে পারছে না। একটা জায়গায় পাইপলাইন 1 কিলোমিটারের মতো রাস্তায় আটকে আছে রাজনৈতিক জটে। সেই জট খুলে না দিলে, যদি কল্যাণীতে সাফিসিয়েন্ট সিএনজি না আসে, তাহলে পরে এখন যেটা 20,000 সিএনজি আসছে ইউনিট ওয়াইজ, কিন্তু রিকোয়ারমেন্ট আছে 40,000-এর ওপর। তাহলে প্রচুর ছোট গাড়ি বাড়ছে সিএনজিতে।
তো বাসের ক্ষেত্রে ওরা নিউ পারমিট দেওয়ার ইস্যুতে 30% রিজার্ভেশন রাখছে ফর সিএনজি ভেহিকলস। আমরা সহযোগিতা করছি। আর এবার একটু দুর্গাপুরের দিকে আমরা নজর রাখবো। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, যে সমস্যাটা মূলত দেখা যাচ্ছে কোথাও হচ্ছে পাম্পিং স্টেশনের অভাব, আর এরই পাশাপাশি কিন্তু সরবরাহ, সিএনজি সরবরাহ কিন্তু যেটা যতটা প্রয়োজন ততটা নেই। দুর্গাপুরের ছবিটা ঠিক কি, একটু বিস্তারিত বলো। দেখো নীলাঞ্জনা, আমি এখানেই সেটা নিয়ে বলবো। আমি তোমাকে সকাল 9টায় লাইভে বলেছিলাম যে দুর্গাপুরে শুরু হয়েছিল সিএনজি 2007 সালে। তখন এই যে আমি যে পাম্পিং স্টেশনে দাঁড়িয়ে আছি এখানেই তখন 50 থেকে 60টা অটো ছিল, এবং আমি এই পাম্প স্টেশনেরই যিনি মালিক, অর্থাৎ তিনি হচ্ছেন রাজ্যের ইন্ডিয়ান অয়েল ফোরাম ডিলার্স ফোরামের সহ সম্পাদক। তার সঙ্গে কথা বলতে সিএনজি নিয়ে এই যে ধরুন এখন দূষণ বেড়েছে দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলে, গাড়ি প্রচুর বেড়েছে। সিএনজি অটো বা সিএনজি বাস হলে বা কতটা সিএনজি দরকার বা পাওয়া যাচ্ছে না কেন, এটা একটু আপনি দেখুন। আমি একটু সময় নিয়ে বলবো। সিএনজি প্রথম পশ্চিমবঙ্গে আসে, মানে যানবাহনের ক্ষেত্রে আসে 2007 সালের নভেম্বর মাসে, এবং এইটাই প্রথম সিএনজি স্টেশন ছিল তৎকালীন রাজ্য সরকারের সহায়তায় এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মানে যৌথ উদ্যোগে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন আসানসোলের কাছে গ্যাস উত্তোলন করতে থাকে এবং প্রথম সিএনজি স্টেশন এটি হয়। সেই সময় অত সিএনজি গ্যাসের চাহিদা ছিল না। পরবর্তীকালে যেটা হয় যে আস্তে আস্তে সবার সঙ্গে মানে কথাবার্তা বলে গ্রাহকের সংখ্যা বাড়ানো হয় এবং আস্তে আস্তে এর ব্যাপ্তিটা ঘটে, এবং ধীরে ধীরে দেখা যায় যে এই মুহূর্তে মানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে প্রায় 23টি সিএনজি স্টেশন হয়ে গেছে, এবং মোটামুটি 23টি সিএনজি স্টেশন হওয়ার দরুন আপনার পরিষেবাটা অনেক বেড়েছে এবং পরিষেবার সাথে সাথে গ্রাহকের সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে আমি যদি ধরি শুধুমাত্র দুর্গাপুর বা মানে সাব ডিভিশনে প্রায় 3 চাকা 4 চাকা মিলে প্রায় 6000 বাহন আছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তাদের অনেকগুলো বাস, আপনারা যারা হাইওয়েতে যাতায়াত করেন বা যে কোনো স্ট্যান্ডে বা কলকাতার এসপ্ল্যানেড স্ট্যান্ডে দেখতে পাবেন এসবিএসটিসির বাসের গায়ে লেখা আছে সিএনজি বাস। এবং এই সিএনজিতে যানবাহন চালিয়ে মানে সবাই বুঝতে পেরেছে যে সিএনজি শুধুমাত্র খালি মানে পরিবেশকে দূষণমুক্ত করে না, এইটা ইকোনমিক মানে ব্যবসায়িক বা বাণিজ্যিক কারণে যদি দেখতে যাই, এই ধরুন একটা অটো রিক্সায় যদি পেট্রোলে চলতো, এ 15 থেকে 18 কিলোমিটার তেল সার্ভিস করতো 1 লিটার পেট্রোলে, কিন্তু এখনো 1 কিলো সিএনজি গ্যাসে সে পাচ্ছে পরিষেবা প্রায় 45 কিলোমিটার। আমরা দুর্গাপুরে বা দক্ষিণবঙ্গে যে বেনিফিটটা পেয়েছি, এটা ধীরে ধীরে কলকাতার দিকেও অগ্রসর হচ্ছে। দক্ষিণ 24 পরগনা মানে উত্তর 24 পরগনা অনেক সিএনজি স্টেশন হয়ে গেছে। একটা যেরকম পরিবেশ দূষণ মুক্ত রাখার ভাবনা রয়েছে, আর এরই পাশাপাশি কিন্তু যেরকম একটা ব্যবসায়িক দিকও রয়েছে। চিত্তরঞ্জন সঙ্গে থাকার এরই পাশাপাশি একটু শিলিগুড়ির দিকেও যদি আমরা নজর রাখি, নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। নারায়ণ, পরিবেশ দূষণ মুক্ত রাখার ভাবনা থেকে সিএনজির পিছনে যে ভাবনা রয়েছে আর একটা ব্যবসায়িক দিকও রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বাস্তব প্রতিফলন আদৌ শিলিগুড়ি শহরে কতটা দেখতে পাওয়া যাচ্ছে? সেখানে যে অভাবগুলোর কথা সামনে আসছে, পাম্পিং স্টেশন কিংবা সরবরাহের অভাব, শিলিগুড়ির ছবিটা কি? প্রথমেই বলি একেবারে উদাসীন, কারণ শহর শিলিগুড়ি, তোমাকে বলা চলে শিলিগুড়ি দ্বিতীয় রাজ্যের বৃহত্তম দ্বিতীয় শহর, সেই শহরে কোনো সিএনজির স্টেশন নেই। অর্থাৎ শিলিগুড়ি শহরের দিন প্রতিদিন গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েই চলেছে, পলিউশনের মাত্রাও কিন্তু বেড়ে চলেছে দিল্লির তুলনায়। এই মুহূর্তে যদি আমি তোমাকে একটু গ্রাফটা আমার মোবাইলেই বের করলাম, একটু আগে দেখছিলাম দিল্লিতে এই মুহূর্তে পলিউশনের যে গ্রাফ সেটা 178 এই মুহূর্তে। আর যদিও এত বড় শহর, আর শিলিগুড়িতে আমি দেখাবো এই মুহূর্তে বেলা 10টা পার হতে চললো, তার গ্রাফ হচ্ছে 117, সবে সকাল 10টা পার হতে চললো। পাশাপাশি বলে রাখি, শহর শিলিগুড়ির আশপাশে একদিকে অভয়ারণ্য, মহানন্দা অভয়ারণ্য রয়েছে, বৈকুণ্ঠপুর অভয়ারণ্য রয়েছে, তার পাশাপাশি ট্যুরিজম হাব এবং নর্থ ইস্টের গেটওয়ে। সেখানে পলিউশনের মাত্রা এত, সিএনজির কোনো এখানে পাম্প নেই,
পাশাপাশি যারা গাড়ি চালক তাদের সাথেও একটু আগে কথা বলছিলাম, তাদের বলছে সিএনজি এখানে অবশ্যই হওয়া দরকার, পলিউশনের মাত্রা কমবে। কিন্তু পাশাপাশি তাদের কিছু বক্তব্য, যেহেতু ট্যুরিজমের উপর নির্ভরশীল এই সমস্ত শহর, পাশেই রয়েছে পাহাড়, সেখানে সিএনজি যে গাড়ি সেই গাড়ি যেতে একেবারে অসুবিধা, তারা টানতে পারবে না সেই সমস্ত গাড়ি। কিন্তু শহরে যে সমস্ত অটোরিকশা বা ছোট যানবাহন শহরে চলছে সেগুলোতে সিএনজিতে কনভার্ট করা যায়, কিন্তু তার একটাতেও নেই। প্রথমত কোনো সিএনজি পাম্প নেই, দ্বিতীয়ত কোনো গাড়িও এই মুহূর্তে নেই। আমি রয়েছি শিলিগুড়ির একটি পাম্পে, এরকম বহু পাম্প রয়েছে শিলিগুড়িতে, কিন্তু সিএনজির কোনো সিস্টেম নেই, যেখানে দিন প্রতিদিন শহর শিলিগুড়ির দূষণ মাত্রা কিন্তু বেড়েই চলেছে এবং তার পাশাপাশি গাড়ি ঘোড়ার সংখ্যাও কিন্তু কোনোভাবেই রোকা যাচ্ছে না, এটাও বাড়তে চলেছে। যেহেতু একেবারে চিকেন নেক নর্থ ইস্টের গেটওয়ে, এখানে পাশাপাশি রয়েছে নেপাল, বাংলাদেশ এবং ভুটানের মতো দেশ, সমস্ত দেশ পাশাপাশি রয়েছে, নর্থ ইস্টে রয়েছে, এর পাশাপাশি সিকিম, বিভিন্ন গাড়ি যানবাহন এখানে এসে থাকে প্রত্যেক দিন। একটা ব্যবসায়ী হাব, যেহেতু এখানে দিন প্রতিদিন ব্যবসা বাড়ছে, মানুষের আনাগোনা বাড়ছে, গাড়ি ঘোড়ার আনাগোনা বাড়ছে, তার জন্য দূষণ মাত্রা বাড়ছে। কিন্তু যা নিয়ে পরিবেশবিদরা চিন্তিত হলেও সরকার এখন অবধি কিন্তু কিছুটা হলে উদাসীন। এই জায়গা থেকেই কিন্তু আমরা যদি শহর এবং জেলার সব জায়গায় ছবিটা কার্যত একই রকম দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ নারায়ণ, ধন্যবাদ অয়ন, চিত্তরঞ্জন তোমাদেরকে। এরিয়াটা হচ্ছে যে আন্ডার ডিএসপি, এই ল্যান্ডটা তো ডিএসপির কাছে পারমিশনের জন্য আইওসিএল অ্যাপ্লাই করেছিল, কিন্তু ডিএসপি এখানে 60 কেভি একটা ট্রান্সফরমার দেওয়ার প্রয়োজন আছে। ওই বুস্টার সিস্টেমটাকে যদি আমরা আপডেট করতে চাই, ওই বুস্টার সিস্টেমটার মাধ্যমে যদি আমরা গ্যাস দিতে চাই, তাহলে একটা 60 কেভি ট্রান্সফরমারের প্রয়োজন ছিল, কিন্তু ডিএসপির কাছে সেই পারমিশনটা পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।